রাত তখন পৌনে 1টা। তাহমিনা বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে আর এইদিক ওদিক করে হেঁটে চলেছে। আজকে আবারও এত রাত হয়ে গেল, রেদন এখনো বাড়ি ফিরছে না। তাহমিনা রীতিমতো রাগে হাত কচলাতে থাকে। তখন বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা যায়। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাহমিনা জানালা থেকে গেটের দিকেই তাকায়, যেন রেদওয়ানের গাড়ি থেমেছে। কিন্তু পরক্ষণে তাহমিনার রাগ আরও দ্বিগুণ হারে বেরিয়ে গেল যখন দেখলো নীলার কাঁধে ভর দিয়ে রেদওয়ান ঢুলতে ঢুলতে আসছে। রীতিমতো রাগে ঘা পিত্তি জ্বলন অবস্থা। সে ঠায় দাঁড়িয়ে রয় জানালার কাছে। ফট করে দরজা খুলে নীলা রেদওয়ানকে নিয়ে রুমে প্রবেশ করে, তারপর তাকে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। রেদওয়ান মাতাল অবস্থায় নিভু নিভু চোখ চারিপাশে ঘোরায়, কিন্তু না, কোথাও তার জন্তু কালো বউকে সে দেখতে পায় না। তাই সে চিৎকার করে ডাকতে থাকে, এই জন্তু, কোথায় তুই? সামনে আয়। কিন্তু না, কারো কোনো সারা শব্দ নেই। নীলা মুখ বাঁকিয়ে রেদওয়ানকে বলল, দেখো হয়তো কোনো ছেলের সাথে ইটিস পিটিস করছে। ইটিস পিটিসের কথা শুনে মনে পড়তেই রেদওয়ানের আজ সকালের কথা মনে পড়ে গেল। আজকে সেও তাহমিনাকে কোনো এক ছেলের কাছাকাছি বসে থাকতে কথা বলতে দেখেছে। রেদনের চোখ জ্বলে উঠল। সে আরো জোরে চিৎকার দিয়ে তাহমিনাকে ডাকছে, কিন্তু তাহমিনার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ঢুলতে ঢুলতে উঠে দাঁড়ায় সে। পুরো রুমে খুঁজে চলেছে, অবশেষে জানালার কাছে রাতের চাঁদের আলো স্নিগ্ধ বাতাসে উঠতে থাকা চুলে এক মায়াবী রমণীকে দেখে ন্যানো সেকেন্ডের জন্য রেদনের হৃৎপিণ্ড থমকে যায়। সে বাকরুদ্ধ হয়ে পড়ে। তার কাছে সবকিছু ঘোলাটে ঘোলাটেই মনে হচ্ছে, কিন্তু নিজের ইগোর কাছে এসব হেরেই যায়। সে দাঁত কিরমির করে এক টান মেরে টেনে হিঁচড়ে তাহমিনাকে রুমের ভেতর নিয়ে আসে, এসে ফ্লোরে ছুঁড়ে মারে। তাহমিনা সোজা ফ্লোরে তাপাস করেই পড়ে যায় এবং সেই হাতে ভীষণ ব্যথা অনুভব করে। কি সমস্যা? এসব আচরণ করে জানুয়ারির পরিচয় দিবেন না প্লিজ। রেদনের চোয়াল শক্ত করে তাহমিনা চুলের মুঠি ধরে তাকে টেনে তুলে কষিয়ে লাগিয়ে দেয় এক থাপ্পড়। জানোয়ার? আমি জানোয়ার? হ্যাঁ, আমি জানোয়ার। তা কি জন্য বিয়ে করেছিস এই জানোয়ারটাকে? টাকার জন্য বিয়ে করেছিস? টাকা? পাশ থেকে নীলা মুচকি হেসে বলে উঠছে, তা নয় তো কি, এর মতো মেয়ে টাকা ছাড়া আর কিসের জন্য বিয়ে করবে? না আছে টাকা, আর না আছে বাবা মা, ছোট লক্ষ্য থাকার। এই যে মিস পিশাচিনী, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে যেও না, তুমি যেখানে দাঁড়িয়ে কথা বলছো সেটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? হা হা, লাইক সিরিয়াসলি তুমি নিজেকে এ বাড়ির বউ মনে করছো? যাকে কিনা নিজের স্বামী মেনে নিতে পারেনি, সেই কিনা এ বাড়ির বউ মনে করছে নিজেকে। আর হ্যাঁ, আজ আমি আর রেদু নিজের চোখে দেখেছি, বুঝলে তুমি কার সাথে কথা বলছো। তাহমিনা অবাক হয়ে শুধয়। মানে? রেদওয়ান ঘাড় মটমট করে তাহমিনার গালে চেপে ধরে বলে উঠল। যেমন ভাব করছিস মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানিস না। তাহমিনা নিজের গাল ছাড়িয়ে তীক্ষ্ণ জবাব দেয়, ভাজা মাছ আমি কেন? একটা বিড়ালও উল্টিয়ে খেতে জানে, শুধু পদ্ধতি ভিন্ন। সে চুরি করে খায় আর আমি ডাইনিং টেবিলে। ঠিক তুই আমাকে বল, তুই চুরি করে রেস্টুরেন্টে কার সাথে দেখা করতে গিয়েছিলি? তাহমিনা হালকা ঝোঁক গিলে তার পরিচয় এখন সামনে আনা যাবে না। তাকে যে অনেক দূর যেতে হবে। সে নজর এদিক ওদিক ঘুরিয়ে হালকা ঝোঁক গিলে আমতা আমতা করে বলে, আমার ফ্রেন্ড। নীলাপ্রি কুচকে এক পলক তাহমিনার দিকে তাকে প্রশ্ন করে, ফ্রেন্ড? কেমন ফ্রেন্ড? এত ক্লোজ বুঝি, তাই পাশ ঘেসে বসেছিলে? হ্যাঁ, আমাদের বোকা ভাবছো? আসলে তোমাদের অনাথ মেয়েরা এরকমই, একটা দিয়ে হয় না, তোমাদের তো আরো 10টার প্রয়োজন হয়। বেশরম মেয়ে। তাহমিনার রাগে নাক লাল হয়ে গেল। শ্যামলাচে পুরো মুখটাতে রাগের আবরণ। সে বাজ পাখির ন্যায় নজর দিয়ে বলে, মুখ সামলে কথা বলো নীলা, না হলে ওই জিপ টেনে ছিঁড়ে আনতে আমার বেশি সময় লাগবে না। ঠাস। রেদন কষিয়ে আরো একটি থাপ্পড় বসিয়ে দেয় তাহমিনার গালে আবারও। তাহমিনার মুখ চেপে ধরে রাগে ফুঁসতে থাকে, বলে, ও ঠিকই বলেছে, তুই ওর জিপ টেনে আনার যোগ্যতা রাখিস না। নিজেকে দেখেছিস কোথায় নীলা আর কোথায় তুই? ছ্যা, তোকে বিয়ে করে আমার জীবন ধ্বংস। খুব ভালো লাগছিল বুঝি? ওই বাস্টারটার কাজ ঘেঁষে তোকে অনেক সুখী করবে, তাই না? তাহলে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যায় এক্ষুনি।
তোর মতো মেয়ে রেদওয়ানের প্রয়োজন নেই। তাহমিনা চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, চোখ বন্ধ করেছে, দাঁতে দাঁত চেপে রেদওয়ানের সব কথা সহ্য করে, কিন্তু আর না। হঠাৎ সে চোখ খুলে ফেলে অগ্নির মতো, চোখ জ্বলছে। পাশে থাকা গ্লাসের কাচের গ্লাস নিয়ে তা ভাঙা গ্লাসটা সোজা রেদওয়ানের ঘাড়ে চালান করে দেয়। কিছুক্ষণের জন্য রেদওয়ান আর নীলা কিংকর্তব্য বিমূঢ়, তাদের ধারণায় আসে নাই তাহমিনা এমন একটা কাজ করে বসবে। বাইরে হালকা হাওয়া বইছে, হয়তোবা বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু বলতে বলতে বৃষ্টি নেমে গেল। ফোঁটা ফোঁটা বৃষ্টির পানির শব্দ রুমটাকে আরো ভয়াবহ করে তুলেছে। রেদওয়ান তাহমিনার মুখ ছেড়ে ব্যথায় চোখ মুখ কুঁচকিয়ে ফেলে। এতটা স্পষ্টভাবে এই কাজটা যে কেউ করতে পারে, এইটা তাদেরই দক্ষ হাতের কাজ, যারা প্রতিনিয়ত মানুষ নিধন করে। তাহমিনা লাল চোখে রেদওয়ানের দিকে তাকিয়ে জোর গলায় বলে উঠছে, তুই মেয়েদের কি ভেবেছিস পুতুল? যেমন ভাবে নাচাবি তেমন নাচবে, ভুল তুই। তাহমিনা কখনো কারোর হাতের পুতুল হয় না। হতে পারে সে কালো, কিন্তু তার দক্ষতা এখনো তোদের ধারণার বাইরে। তার হাতে এখনো ভাঙা গ্লাস রয়েছে, সেখান থেকে চপচপ করে হালকা রক্ত পড়ছে। সে কিছু মিনিট চুপ থাকার পর নিজেকে শান্ত করে রেদওয়ানের দিকে সরাসরি চোখ দিয়ে বলে উঠছে, আমরা নারী, আমাদের কারোর কোনো ফ্রেন্ড থাকতে নেই। আমরা নারী, আমাদের বেশি উঠতে নেই। সব ছেলেদের অধিকার, তাই না? আপনার একটু লজ্জা নেই? বিয়ে করেছেন আমাকে, বিয়ে। অন্তত এটা তো মানুন। আমি কালো ঠিক আছে, কিন্তু তিন কবুল বলে বিয়ে করেছেন তো? তাহলে আপনি কেমন সুপুরুষ যে এত রাতে নিজের এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে নিজের বইয়ের সামনে মাতাল অবস্থায় আসেন? কেমনে? এটা কি আপনাদের বীরপুরুষের প্রতিভা? রেদওয়ান খাট চেপে ধরে চিৎকার করে দিয়ে উঠল। মানি না তোকে আমি বউ, তোর মতো মেয়েকে চাই না আমি। তাহমিনার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করে, নিজের নজর ঘুরিয়ে বলতে শুরু করে, মানুন বা না মানুন সেটা আপনার বিষয়, কিন্তু এভাবে আমাকে অসম্মান করতে পারেন না। আমাকে কি আপনার সস্তা মনে হয়? সস্তা? আমরা নারীরা যেমন যে হাতে রাখি তেমন সে হাতে চুলও বাঁধি। যে হাতে আমাদের খুন্তি তুলতে পারি সে হাতে আমরা তলোয়ার তোলার ক্ষমতা রাখি। একটা পুরুষের জীবন যেমন সুন্দর করে গুছিয়ে দিতে পারি, ঠিক তেমনি তিলে তিলে শেষ করেও দিতে পারি। যে খেলা আপনি নিয়ন্ত্রণ করবেন সেই খেলা কিন্তু আমি তৈরি করব। আপনি পাপ হলে আমি পূর্ণ, পুণ্যের দ্বারা পাপের বিনাশ হয়। তাই আমাদের মেয়েদের হেলাফেলা করবেন না। আমরা যথেষ্ট ফুলের মতো কোমল হলেও যদি আমাদের আত্মসম্মানে আঘাত লাগে, তাহলে কিন্তু আমরা প্রয়োজনে ফুলের কাঁটাও হতে পারি। তাহমিনা চোখের পানিটুকু মুছে ফেলছে, পিছনে ফিরে রেদওয়ানের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি অনাথ। ছোটবেলা থেকে চাচি আমাকে খুব মারতো, বাড়ির সব কাজ করাতো। শুধু আমি একটা আশা নিয়ে বসে থাকতাম, আমার জীবনে একটা রাজপুত্র আসবে, যে আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসবে। শুধু এইটুকুই চেয়েছিলাম। আমি আপনাকে তো চাইনি, কেন আসলেন আমার জীবনে? কেন? আজ যদি একটু সুন্দর হতাম তাহলে এইভাবে অপমান করতো না কেউ আমায়। সুন্দরী না বলে বাবা মাকে দিয়ে এইভাবে কথা শুনতে হতো না। ভালো থাকবেন। যে ব্যথাগুলো দিয়েছেন সেগুলো মুছার নয়। কথাটি বলে বড় বড় পা ফেলে রুমের বাইরে চলে যায়। এদিকে রেদওয়ানের মাতাল অবস্থায় সবকিছু ধোঁয়াশে দেখছে, সে কি বলছে কি করছে নিজেও জানে না। নীলা একা কান্নার নাটক করে রেদওয়ানের ক্ষত স্থানে হাত বুলিয়ে দিয়ে বলে, আ বেবি, বেশি ব্যথা পাইছো? কাল লাগেনি একটা? কীভাবে ব্যথা দিল? ভালো হয়েছে, চলে গেছে। চলে গেছে কথাটি যেন রেদনের বুকের ব্যথার সৃষ্টি করে দিল। সে রক্তচক্ষু হয়ে নীলার দিকে তাকে আগ পিছ না ভেবে তার গালে সজোরে থাপড় বসে দেয়। চুপ, একদম চুপ। তোকে আমি অধিকার দেই নাই ওকে নিয়ে কথা বলার। তোকে যেন আমার আশেপাশে আর না দেখি, যা। কিন্তু নীলা যায় না। সে ঠায় দাঁড়িয়ে রয়। রেদওয়ান দাঁত কিরমির করে তার হাত ধরে টেনে নিয়ে যায়, দরজার বাইরে ছুঁড়ে ফেলে বলে, তোর যদি আর লজ্জা শরম থাকে তাহলে জীবনেও আর আমার সামনে আসবি না। বলে দরজা বন্ধ করে দেয় নীলার মুখের সামনে। নীলা কটমট করতে করতে চলে যায়। এদিকে রেদওয়ান খাটের সাথে হেলান দিয়ে চুল আঁকড়ে বসে পড়ে। সে কি চায়, কেন চায়? কেন মন আর ইগো আলাদা কথা বলছে? মন বলছে তার মাথায় ডুবে যেতে, কিন্তু ইগো বলছে সে কালো, তার যোগ্য না। তিথি
নিজের রুমে পড়ার টেবিলে বসে কিছু ভাবছে। সে ভাবতে চায় না, কিন্তু মস্তিষ্ক যেন তাকে রেহাই দিচ্ছে না। সে বারবার ভোরের স্বপ্নের কথা ভেবে চলেছে। তার মনে আশঙ্কা জন্ম নেয়। খারাপ কিছু হবে না তো? তিথি তপ্ত শ্বাস ফেলে টেবিলে থাকা উপন্যাস বইটি বন্ধ করে ফেলে বিড়বিড় করে আওড়ায়। আদিত্য ভাই কোথায় আপনি? কেন চলে গেলেন? কি অভিমান করেছেন প্লিজ ফিরে আসুন না। আর কষ্ট দেব না আমি আপনাকে। আমার মনে যে ভীষণ রকমের ভয় জেগে বসে আছে আপনাকে নিয়ে। আপনি ঠিক আছেন তো? ভোরের আকাশ তখন হালকা লালচে, দিগন্ত জুড়ে মেঘের আস্তরণে ফুটে উঠেছে নতুন দিনের আলো। মাঠের উপর শিশির ভেজা ঘাস চকচক করছে হীরের মতন। তিথির রুমে জানালা ভেদ করে সূর্যের আলো প্রবেশ করে, সোজা তিথির মুখের উপর পড়ে। সূর্যের আলো পড়তে তিথি চোখ মুখ কুঁচকে ফেলে, তাও তার ঘুম ভাঙে না। ভাঙবে কেমনে? অনেক রাত জেগে যে উপন্যাস পড়ে, কিন্তু তিথিকে আর ঘুমাতে দিলে আধুনিক যুগের কর্কশ যান্ত্রিক মোবাইল চেয়ে পরপর অনেকবার কেউ কল দিয়ে যাচ্ছে। তিথি ঘুমে এতই বিভোর যে চোখ খুলতেই পারছে না। কিন্তু আজ যেন সবাই আন্দোলন বসিয়ে দিয়েছে তিথি যেন ঘুমোতে না দেওয়ার। এক নাগারে মোবাইল ফোনটি বেজে চলেছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও জোর করে চোখ খুলে নিভু নিভু চোখে হাসিয়ে মোবাইলটি খুঁজে নেয়। হালকা চোখ কষলে মোবাইলের স্ক্রিনে দিকে তাকে অপরিচিত নাম্বার দেখে তাও কলটি রিসিভ করে বলে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠছে। হ্যালো, কে বলছেন? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। তিথি আবারও বলে উঠছে, কল দিয়েছেন কি চুপ করে থাকার জন্য? কে আপনি? এত ভোরবেলা কল দিয়ে ডিস্টার্ব কেন করছেন? এইবার আর ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। তিথি এইবার ভেজায় বিরক্ত। আগে তো সাত সকালে ফোন দিয়েছে, আবার কিচ্ছু বলছে না। তিথি রেগে কিছু বলতেই যাবে, কিন্তু অপর পাশে ব্যক্তির ফেলা তপ্ত নিঃশ্বাসে থেমে যায়। তিথি নিশ্চুপ হয়ে সেই ব্যক্তির নিঃশ্বাস অনুভব করতে থাকে। তিথির মুখ থেকে আপনা আপনি বের হয় অস্ফুট স্বরে বলে, আদিত্য ভাই। এরপরেও ওপাশ থেকে কোনো শব্দ আসে না, শুধু শোনা যায় বড় বড় করে নাও তপ্ত শ্বাস। তিথি ফুপিয়ে কেঁদে উঠছে, আবারও বলতে থাকে, আমি জানি আপনি আদিত্য ভাই, কথা কেন বলছেন না? আমার উপর অভিমান করে আছেন, কথা বলুন প্লিজ। কোথায় চলে গিয়েছেন আপনি? ফিরে আসুন না। কিন্তু ওই পাশ থেকে এবার শুধু শোনা যায় কল কাটার আওয়াজ। কল কেটে দিয়েছে আদিত্য ভাই। তিথি মোবাইলটা বুকে চেপে আকাশের দিকে তাকিয়ে থাকে। নতুন ভোর শুরু হওয়ার সাথে সাথে যেন এই চট্টগ্রাম অঞ্চলে কারো কারো কালো ছায়া নেমে পড়েছে। বিপদ যেন নামছে না। পরপর অনেকগুলো টিভি চ্যানেলে দেখানো হচ্ছে 50 জনের বেশি মেয়েকে অপহরণ করা হয়েছে। এতে যেন আগের থেকে আরও সবার মধ্যে ভয় ভীতি ঢুকে গেছে। সন্তানহারা মাগুলোর আর্তনাদ চারিদিকে যেন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। খান মঞ্জিলের সবাই ডাইনিং টেবিলে তখন নাস্তাই করছিল, কিন্তু এমন অবস্থা দেখে কারো আর খাওয়ার ইচ্ছে মরেই গেছে। তুর্য খান তখন বলে উঠছে, তিথি এবং স্নেহার মা, তোরা আজ কলেজে যাস না। দেখলি তো কেমন পরিস্থিতি, বলা যায় না কখন কি হয়ে যায়। তিথি এবং স্নেহা সঙ্গে সঙ্গে মাথা দুলায়। তখন সিঁড়ি বেয়ে রেদওয়ান শার্টের হাতা বোচে নিতে নিতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। জুই খান ছেলের দিকে ফিরকুচকে জিজ্ঞেস করে, কি রে তাহমিনা, কোথায়? আমি আরো ভাবছি ওর শরীর খারাপ তাই আজ উঠেনি, কিন্তু ও কোথায়? রেদওয়ান এক পলক মায়ের দিকে তাকিয়ে সরাসরি বলে উঠছে। চলে গেছে। সঙ্গে সঙ্গে তুর্য খান চেয়ার ছেড়ে থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে উঠল, চলে গেছে মানে কি করেছো তুমি ওর সাথে? রেদওয়ানের চোখ জোড়া চকচকে লাল, হয়তো রাতে ঘুমায়নি। মুখটা কেমন শুকনো ফ্যাকাশে ভাব। সে বাইরে এগোতে এগোতে বলে উঠছে, ও বাড়ি ছেড়ে চলে গেছে। কথাটি বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বড় বড় পা ফেলে বাড়ির বাইরে চলে যায়। এদিকে সবাই হতবুদ্ধি হয়ে রয়েছে। এই ছেলে কোনোদিনও মানুষ হবে? হাজারো মেয়েদের হাহাকার যেন আজ তীব্র প্রকটভাবে বেরিয়ে গেল। চোখের পলকে মেয়েদের অপহরণ করা হচ্ছে। স্কুল কলেজ রাস্তাঘাট যেখান থেকে পারছে মেয়েদের তুলে নিচ্ছে। এদিকে চট্টগ্রাম
এইদিকে চট্টগ্রাম রাউজান ক্যান্টনমেন্টের কনফারেন্স রুমে বাতাস ভারী, সমস্ত দেয়ালে স্থিরতা। একটি গুরুতর মিটিং চলছে। এখানে উপস্থিত সিনিয়র সেনা কর্মকর্তা মেজর ভিরেক্স, ক্যাপ্টেন তানভীর, লেফটেন্যান্ট কর্নেল ফারহান এবং ইন্টেলিজেন্স অফিসার মায়া। সবার দৃষ্টি একটি বিশাল হাই রেজুলেশনের ম্যাপের দিকে কেন্দ্রীভূত। মায়া একজন দক্ষ বাঘিনীর মতো ম্যাপের জায়গাগুলো বেছে বেছে নির্দেশন করছেন। এটা দেখুন, খনিশের শনাক্তকৃত গতি এখানে রাউজানের বাগওয়ান ইউনিয়নের পরিত্যক্ত কারখানার দিকে। এই জায়গাটা দীর্ঘদিন ধরে ছেড়ে দেওয়া, চারপাশের তক্তা এবং কংক্রিটের অংশবিশেষ দিয়ে ভরা। মেজর ভিরেক্স ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, আমাদের দরকার ফাঁদ তৈরি করা, যাতে খুনিকে কোনো রকমে সেখান থেকে পালাতে না পারে। তবে এই কাজটি দ্রুত করতে হবে, অন্য জায়গায় পাঠানোর আগে। ক্যাপ্টেন তানভীর ম্যাপের পাশে আঙুল দিয়ে দেখালেন। এই অপর জায়গার চারিদিকে সীমাবদ্ধ পথ, শুধুমাত্র একটি প্রবেশদ্বার রয়েছে। যদি আমরা সেনাদের সুনিপুণভাবে অবস্থান দিই, খুনি আর পালাতে পারবে না। মেজর ভিরেক্স কিছুক্ষণ ভেবে বলতে শুরু করে, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমরা ভিতরে এতজন যেতে পারবো না। লেফটেন্যান্ট কর্নেল ফারহান উদ্বিগ্ন হয়ে বলে ওঠে। তাহলে মেজর ভিরেক্স মেরুদণ্ড টান টান করে রেখে স্ট্রিকলি বলে বসে, ভিতরে শুধু আমি আর মায়া যাব, তবে বাইরে সবাই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো আদেশ দেব, ততক্ষণ পর্যন্ত কেউ আসবে না ভিতরে। লেফটেন্যান্ট কর্নেল ফারহান কিছুটা হতাশে নিঃশ্বাস ফেলে ভিরেক্সের কাঁধে হাত দিয়ে চোখে তাকে দেখে বিজয়ী হওয়ার আহ্বান জানায়। মেজর ভিরেক্স সাথে সাথে স্যালুট প্রদান করে। মেজর ভিরেক্স নিজের শক্তপোক্ত শরীরে আর্মি ইউনিফর্ম পরিয়ে নিল। চাঞ্চার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ক্যাপ পরে নিয়ে, আর এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে না থেকে সোজা হয়ে হাঁটা ধরে সামনের দিকে। ক্যান্টনমেন্ট থেকে এর মাঠে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে সেনা সৈন্য। মেজর ভিরেক্সের ইশারায় তারা একে একে গাড়িতে উঠে রওনা দেয়। মেজর ভিরেক্সে এবং মায়া জিপে উঠে গাড়ি নিয়ে বের হয়ে যায়। রক্ত আমার নেশা, আমার আফিম, আর তার চেয়ে বড় কথা, মেয়েদের রক্ত আমার খুব পছন্দের। তোদের নগ্ন দেহ আমাকে আকর্ষণ অনুভব করায়, তাহলে ভাব ছেড়ে দেব কেমনে? বলে লোকটি পাগলের মতো হাসতে থাকে। একটি কালো স্যাঁতস্যাঁতে রুমে অন্ধকার 50 জনের অধিক মেয়ে ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে। তাদের প্রত্যেকেরই চোখে ভয় ও আতঙ্ক। লোকটি হাতে একটা ধারালো কুড়াল, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কুড়ালটি নিয়ে সেই মেয়েগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে ভয় দেখিয়ে বলতে থাকে, আয়, কে আসবি আয়, আমার তৃষ্ণা মেটাই আয়। অনেক দিন হলো কারো তাজা রক্ত দেখি না, আমার মন এবং দেহের তৃষ্ণা মেটা, কে আসবি আয়। বলে লোকটি খ্যাক করে হেসে ওঠে। হঠাৎ করে হাসতে হাসতে লোকটি ঘাড় মোটকে ভয়ঙ্কর লুক নিয়ে মেয়েদের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে মেয়েরা ভয় কুকড়ে ওঠে। ধপ করে হাত টেনে একটা মেয়েকে তুলে আনে লোকটি। মেয়েটির বুকের ওড়না ফেলে তার ঘাড়ে নাক নিয়ে নাক গুজে ঘ্রাণ শুকতে থাকে। আহ, কি শান্তি, কতদিন পাই না এমন ঘ্রাণ। তাহলে ভাব তোদের এর ঘ্রাণ কত ভালো হবে। মেয়েটি ভয় রীতিমতো কাঁপাকাঁপি করে মিনতি সুরে বলে ওঠে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। আমার কিছু করবেন না, ছেড়ে দিন আমায়। লোকটির কানে যেন কথাই ঢুকলো না। পাগলের মতো মেয়েটির গলায় লেহন করতে থাকে। পরক্ষণই মেয়েটির জামা টেনে হিসেবে ছিঁড়ে ফেলে। মেয়েটি চিৎকার দিয়ে ওঠে। লোকটি মেয়েটির মুখ চেপে ধরে তাকে ধাক্কা দিয়ে পাশের ফ্লোরে ছুঁড়ে মারে। পাশাপাশি বাকি সব মেয়েরা ভয়ে মুখ গুজে থাকে। ধীরে ধীরে এগোতে থাকে মেয়েটির কাছে লোভাতুর দৃষ্টি নিয়ে। আয়, আমার তৃষ্ণা মেটা, বিশ্বাস কর অনেক দিন এর ক্ষুধা আমি। আয়, আমার তৃষ্ণা মিটিয়ে যা। মেয়েটি পিছুতে পিছুতে মাথা নাড়িয়ে বলতে থাকে, না, আমার কাছে আসবেন না, দয়া করে ছেড়ে দাও আমায়। লোকটি হাসতে হাসতে মেয়েটির একটি পা টেনে ধরে নিয়ে আসে এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে পশুর মতন। মেয়েটিকে রক্তাক্ত করে তোলে। মেয়েটি গগন ভিতরে চিৎকার করে। পুরো রুম অন্ধকারাচ্ছন্ন, রুমটা কেঁপে ওঠে। যেই মেয়েটিকে ধরতে যাবে তখনই বাইরে থেকে একটি গার্ড এসে বলতে থাকে, বস, পালাতে হবে, আর্মির লোকেরা চলে এসেছে। সঙ্গে সঙ্গে লোকটি মেয়েটিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে। গার্ডটি বলে হচ্ছে, এভাবে কিভাবে এলো ওরা? এই লোকেশন জানার তো কথা নয়। জানি না বস, তবে এক্ষুনি আমাদের পালাতে হবে, না হলে আমরা ধরা পড়ে যাব।
বলতে দেরি কিন্তু গুলির আওয়াজ শুনতে দেরি নেই। মেয়েগুলোর মুখে খুশির ঝলক দেখা যায়। তারা একে অপরকে দিকে তাকে খুশি হতে থাকে, কারণে তাদের কেউ একজন বাঁচাতে এসেছে। বাইরে থেকে ভিরেক্স ও মায়া দক্ষতার সহিত গুলি চালিয়ে গার্ডগুলোকে মেরে ফেলতে থাকে। এবার তারা সোজা মেইন দরজার সামনে এসে পড়েছে। ভিরেক্সের একটা লাথি দিয়ে দরজাটি খুলে যায়। বন্দুক হাতে নিয়ে এপাশ ওপাশ করে রুমে ঢুকতে থাকে, যেখানে অন্ধকার, চারিদিকে কিছু দেখা যাচ্ছে। হঠাৎ ভিতরে তার আরো একটি কক্ষ দেখতে পায়। সেখানে ধীরে ধীরে পা চিপে চিপে তারা এগোতে থাকে। হালকা লাথি দিয়ে দরজাটি খুলে তারা মুচকি হাসলো। যেখানে খুনি রয়েছে মায়া সঙ্গে সঙ্গে যেই গেলে ভিরেক্স তাকে আটকে দেয়, কেননা গার্ড দ্বারা অপহরণ করা মেয়েগুলোকে বন্দুক দিয়ে তাক করে রেখেছে। খুনি লোকটি পৈশাচিক হাসি হেসে বলতে শুরু করে, মেজর ভিরেক্স নাম অনেক শুনেছি, কিন্তু আজ সরাসরি দেখলাম তুই আমাকে ধরতে এসেছিস। জীবনেও পারবি না। ভিরেক্স মুচকি হেসে ধাঁধা সুত হয়। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তোর বিনাশ নিশ্চিত। কি ভেবেছিস এত সহজে পালিয়ে যাবি? তুই হয়তো জানিস না মেজর ভিরেক্সকে, তার সাথে দ্বন্দ্ব করা কত বিপজ্জনক। কথাটি বলতে বলতে ভিরেক্স ধীরে ধীরে এগোতে থাকে। লোকটি একটা মেয়ের গলায় ছুরি চেপে ধরে বলে, কাছে আসবি না, না হলে একে এখানেই শেষ করে দিব। জানিস তো আমার রক্ত না ভীষণ নেশা। ভিরেক্সের পা থেমে যায়। সে নজর ঘুরিয়ে মায়ের দিকে ইশারা করতে মায়া এক ঝটকায় কেউ বুঝে ওঠার আগে পরপর গুলি ছুটতে ভিতরে থাকা সমস্ত গার্ডদের চোখের পলকে মেরে ফেলে। ধপ করে সমস্ত গার্ড মাটিতে লুটিয়ে পড়ে। সমস্ত গার্ডদের চোখের পলকে মেরে ফেলে। ধপ ধপ করে সমস্ত গার্ড মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েগুলো ভয়ে কান চেপে ধরা চিৎকার করতে থাকে। লোকটা ভয় পিছপা হয়। ভিরেক্স ধীরে ধীরে সামনে এগিয়ে বলতে থাকে, তোমার পালানোর সব পথ বন্ধ হয়ে গেছে। সারেন্ডার করে ফেলো, নয়তো তোমার সাথে কি হবে তুমি নিজেও ভাবতে পারবে না। লোকটা ভয় দিশেহারা হয়ে ছুটে দৌড় মারে, কিন্তু তার কপাল আজ যে পোড়া। বাইরে বেরিয়ে দেখে সমস্ত সৈনিক দাঁড়িয়ে আছে। পেছনে বিপদ, সামনে বিপদ। বিপদ কি করবে ভেবে পায় না সে। আরেকদিকে ছুটে পালাতে গেলে উড়ে এসে তার ডান পায়ে গুলি লাগে। থপ করে পা চেপে ধরে সেখানে বসে পড়ে। তার সেই পা আগেই থেকে পঙ্গু ছিল। সে পা আঁকড়ে ধরে চিৎকার করতে থাকে, কিন্তু তার আর পালানোর কোনো পথ নেই। অনেক নিষ্পাপ ফুলের মতো মেয়ের জীবন নষ্ট করেছে, এই সারা জীবন জেলেই পচে মরবে। লোকটিকে সবাই ঘিরে ফেলে। লোকটি এক প্রকার পাগলের মতো করতে থাকে। সে রক্ত চায়, তার ভীষণ রক্ত দরকার। চিৎকার করে বলতে থাকে। এইদিকে মায়া আর ভিরেক্স বন্দি থাকা মেয়েগুলোকে নিয়ে বের হতে থাকে। তাদের সসম্মানে সৈন্যদের হাতে তুলে দিতে স্বস্তি নিঃশ্বাস ফেলে। কিন্তু ভিরেক্সের কেন জানি মনে হলো রুমটিতে আরও কেউ ছিল। তাই সে আবারও রুমটিতে ফিরে যায়। পেছন মায়া ভিরেক্সের পিছু নেয়। অপরদিকে খুনি লোকটি মুচকি এসে পাগলের মতো বিড়বিড় করে বলে, মরবি, তোরাও মরবি। আমায় বাঁচতে না পারলে তোরাও মরবি। কথাটি বলে পকেট থেকে একটি ছোট্ট রিমোট নেয় এবং সেখানে থাকা লাল বোতামে চাপ দেয়। ভিরেক্স আর মায়া রুমটি তন্ন তন্ন করে খুঁজে কোথাও কাউকে আর পেল না, কিন্তু তাদের মনের খটকা যায় না। অবশেষে তারা অনেক খোঁজার পর দরজার পেছনে লুকিয়ে থাকা সেই মেয়েটিকে খুঁজে পায়, যাকে আজ তারা না আসলে নির্মমভাবে ছিঁড়েই খেত। মেয়েটি ভয়ে ভয়ে বলতে থাকে, না, আমাকে কিচ্ছু করো না, আমাকে কলঙ্কিত করো না, আমি বাড়ি যাব। মায়া মেয়েটিকে সান্ত্বনা দিতে থাকে। তখনই শোনা যায় ঠিক 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 শব্দ। ভিরেক্স মায়া বুঝতে পেরে তারা দৌড়াতে শুরু করে। দৌড়াও দৌড়াও। কিন্তু ভাগ্য তাদের আজ সহায় নয়। কিন্তু শেষ মুহূর্তে বোমটি বিস্ফোরণ ঘটে পুরো পরিত্যক্ত বাড়ি জুড়ে। একের পর একটা বোমা বিস্ফোরণ হতে থাকে। মেজর ভিরেক্স ও মায়া সেই মেয়েটিকে বাঁচাতে পারলেও নিজেরা হয়তো আর শেষ রক্ষা করতে পারল না। তারা তিনজনই একটা জায়গায় ছিটকে দূরেই পড়ে। বুম করে সবকিছু বিস্ফোরণ হয়ে আগুন জ্বলতে শুরু করে। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি হয়ে গেল যে সবাই স্তম্ভিত হয়ে ঠায় দাঁড়িয়ে রয়। চারিদিকে ধোঁয়া দিয়ে ভরা, ধোঁয়াশা হয়ে গেল। লোকজন এইদিক ওদিক ছুটতে শুরু করে। ক্যাপ্টেন তানভীর জোরে জোরে চিৎকার করে ফায়ার সার্ভিসকে কল দিতে বলে। এদিকে খুনি লোকটা একটা পৈশাচিক হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলেছে, কোনো লাভ হবে না, এতক্ষণে তোদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বলে পাগলের মতো হাসতে থাকে।
বেচারা ভিরেক্স মরলি তো। বাংলাদেশের সব টিভি চ্যানেল দেখানো হচ্ছে বিকেল 4টায় তাজা খবর। এইমাত্র পাওয়া খবর, অপহরণকারী ও মেয়েগুলোকে উদ্ধার করা গিয়েছে। সবাই এই খবর শুনে খুশিতে মেতে উঠেছে। খান মঞ্জিল পরিবারের সবাই বসে সোফায়। তুর্য খান, ইকবাল খান ও রিপন খান এই নিউজ দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। ইকবাল খান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, যাক, অবশেষে ধরা পড়ল খুনি। কিন্তু পর মুহূর্তে তার মুখে রং পাল্টে যায় যখন দেখলো তার নিজের ভাদাইম্মা ছেলের ছবি টিভিতে প্রচার হচ্ছে। বিস্মিত হয়ে ইকবাল খান উঠে দাঁড়িয়ে চোখ বড় বড় করে টিভির দিকে নজর দেয়, যেখানে আর্মি পোশাক পরা অবস্থায় তার ছেলে আদিত্যের ছবির সাথে বড় বড় হেডলাইনে দিয়েছে। এইমাত্র পাওয়া খবর, ঘটনাস্থলে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। যেই মিশনের অধীনে ছিলেন মেজর ভিরেক্স, তিনি বিস্ফোরণের গুরুতরভাবে আহত হয়েছেন। ওনাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইকবাল খান আরো বিস্মিত হন যখন দেখলো পরপর খবরে তাহমিনার ছবির পাশে দেওয়া হেডলাইনটি পড়ে। তাহমিনা খন্দকার মায়া, ইন্টেলিজেন্টের অফিসার। সাংবাদিকদের তথ্যর মাধ্যমে জানা যাচ্ছে যে তাহমিনা খন্দকার মায়া এখনও কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে তিনি সশরীরে উপস্থিত ছিলেন। আশা করি যার কিছুক্ষণের মধ্যে আমরা তথ্য পেয়ে যাব। পরবর্তী আপডেট পেতে আমাদের দেশ টিভি চ্যানেলে চোখ রাখুন। সবাই বাকরুদ্ধ হয়ে থম মেরে বসে আছেন। সুফিয়া খান হঠাৎ কান্নায় জুড়ে দেন। তিনি ইকবাল খানের কাছে এসে বলতে থাকে, ওগো, এসব কি হচ্ছে? আমার ছেলেটা এখানে কেমনে গেল? ও কি করে একজন আর্মি অফিসার হলো? ওগো শুনছো? আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি আমার ছেলের কাছে নিয়ে যাও আমাকে। কথাটি বলে সেখানেই কান্না করে ওঠেন। ইকবাল খান এর দাম্ভিকতা কি আজ একটু কি ভেঙেছেন? হয়তো ভেঙেছেন। তিনি কখনো ভাবতেই পারেনি তার ছেলে একজন দেশের সৈনিক। তিনি কি আজ গর্ব করবেন, নাকি এতদিন করা তার ছেলের প্রতি আচরণের জন্য লজ্জিত হবেন? ইকবাল খান মাথা নিচু করে ভাবতে থাকে, আজ পর্যন্ত ছেলের সাথে যা যা করেছেন আচরণ, তার ছেলেটাকে এভাবে কখনো দেখবে ভাবেইনি। শেষমেশ কিনা একজন আর্মি অফিসার। টিভির পর্দায় আবারও বড় বড় করে তাদের দুজনের ছবি দেখানো হচ্ছে। ইকবাল খান এখন মাথা নিচু করে সোফায় বসে রয়েছেন। তখন পাশ থেকে তুর্য খান ভাইয়ের কাঁধে হাত দিয়ে ভরসা দেন, কিচ্ছু হবে না। ইকবাল খান ভাইয়ের হাত পেয়ে এই প্রথম ফুপিয়ে উঠছে, কেঁদে উঠছে ভাইকে জড়িয়ে ধরে। ভাইয়া, আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না আমার ছেলেটার কিছু হলে। আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না আমার ছেলেটার কিছু হলে। আমি যে আজ পর্যন্ত তার সাথে ভালোভাবে কথা বলিনি, তাকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করতাম, খোঁটা দিতাম বেকার হয়। আর আজ সে ছেলে কিনা একজন উচ্চ আর্মি অফিসার। আমি নিজেকে কি করে ক্ষমা করবো ভাইয়া? কি করে? আমার ছেলেটার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? তুর্য খান ভাইয়ের মনের অবস্থা বুঝতে পারছে। আরে চল হসপিটালে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এদিকে দৌড়াতে দৌড়াতে তিথি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সোজা টিভির উপর। চোখ দেয় হঠাৎই তাপা থমকে যায়। হৃৎপিণ্ড জোরে জোরে লাফাতেই থাকে। তার চোখ টিভির পর্দায় আর্মি পোশাক পরা তার আদিত্য ভাইয়ের দিকে, যেখানে বড় বড় হেডলাইনে লেখা আছে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। তিথি এই লেখাটা পড়ে মুখ চেপে কান্নাই করতে করতে থাকে। এইসব কি দেখছে সে? তাহলে সেদিন ভোরে দেখা স্বপ্নের মধ্যে আদিত্য ভাই ছিল? না না, আদিত্য ভাইয়ের কিছু হতে পারে না। আমার বখাতে আদিত্য ভাইয়ের কিচ্ছু হতে পারে না। হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। সে এক নাগারে এসব বিড়বিড় করতে করতে গা কাঁপুনি দিয়ে বেহুশ হয়ে মাটিতে লুচিয়ে পড়ে। মধু দৌড়ে চিৎকার দিয়ে তিথির কাছে এসে পরে। সঙ্গে সঙ্গে সবাই তিথিকে ধরে সোফায় শুইয়ে দেয়। মধু কুদ্দুসকে বলতে থাকে, কুদ্দুস ভাই, তাড়াতাড়ি পানি আন, আপামনি অজ্ঞান হয়ে গেছে মনে হয়। কুদ্দুস এক দৌড়ে পানি নিয়ে আসে, মধুর হাতে দেয়। মধু গ্লাস থেকে কিছুটা পানি নিয়ে তিথির চোখে মুখে ছিটিয়ে দেয়, কিন্তু না, তাতে তিথির জ্ঞান ফিরছে না। স্নেহা তখন বলে উঠছে, কুদ্দুস, ওকে কোলে তুলে রুমে নিয়ে চল। হঠাৎ এমন খবরে শক হয়ে অজ্ঞান হয়ে গেছে। স্নেহার যেন এগুলো তো স্বাভাবিক, কারণ সে অনেক আগে থেকেই জানতো আদিত্য একজন আর্মি অফিসার। তার কাছে এগুলো স্বাভাবিক। অনেক আগে আরও অনেক মিশনে সে এমন খবর পেয়ে ভেঙেই পড়তো, কিন্তু আদিত্য তাকে সবসময় স্ট্রং থাকার সাহস যোগাতো। তাই আজ তিথি একজন আদর্শ বোনের কর্তব্যই পালন করছে। সে যথেষ্ট স্ট্রং রাখার পরিচালনা করছে। ইকবাল খান সোফায় বসে উপরওয়ালার কাছে একটাই আর্জি জানাচ্ছে,
বুলবুল চাচা কান্না করতে করতে ইকবাল খানের পায়ের কাছে বসে বলতে থাকে। মেজর সাহেব, আদিত্যর কিছু হইব না তো? ইকবাল খান চোখ তুলে মাথা নাড়ায়, তবুও তাও বুলবুল চাচা ফের বলে উঠছে, আদিত্য ভাইয়ের লাইফ হেডফোরের আত্মে, আদিত্য ভাইয়ের যেন কিছু নয়। বাড়ির প্রত্যেকটা লোকের চোখে মুখে কান্নার ছাপ স্পষ্ট। এদিকে তিথির এখনো জ্ঞান ফিরছে না। স্নেহা তো রীতিমতো ভয় পেয়ে গেল, তার ভাই যে তাকে দায়িত্ব দিয়ে গেছে তিথির খেয়াল রাখার জন্য। মধু আবারও পানির ছিটা দিতে থাকে। এবার তিথি ধীরে ধীরে চোখ খুলে এক ঝটকায় বিছানা থেকে উঠে বসে ফুপিয়ে কেঁদে উঠছে। স্নেহা চোখের ইশারায় কুদ্দুস আর মধুকে বের হয়ে যেতে বলে, তিথির কাছে এসে বসে। তিথি ফুপিয়ে কেঁদে উঠে বিছানা থেকে নামতে চাইছে আদিত্য ভাইয়ের কাছে যাওয়ার জন্য। স্নেহা, আমার খুব কষ্ট হচ্ছে। আদিত্য ভাই ঠিক আছেন তো? আমাকে ওনার কাছে নিয়ে চল না, ওনার কাছে নিয়ে চল প্লিজ। আমি মরে যাবো ওনাকে ছাড়া। কথাটি বলতে বলতে তিথি পাগলের মতো নিচে নেমে গিয়ে সোজা ইকবাল খানের পায়ের কাছে বসে পড়ে। মিনতির সুরে বলে উঠছে। তিথি এবার রিপন খানের কাছে এসে হাত জোর করে মিনতি করতে থাকে। প্লিজ আমাকে আদিত্য ভাইয়ের কাছে নিয়ে চলুন প্লিজ। আমার আদিত্য ভাই কষ্ট পাচ্ছে, তার যে আমাকে ভীষণ প্রয়োজন। তিনি ডাকছেন আমায়, দয়া করে আমায় নিয়ে চলুন সেখানে। রিপন খান ইকবাল খানের উদ্দেশ্যে বলে উঠছে, আব্বু আমায় নিয়ে চলুন আদিত্য ভাইয়ের কাছে, নিয়ে চলো আমায়। আমার আদিত্য ভাইয়ের কাছে নিয়ে চলো, কষ্ট পাচ্ছে উনি, নিয়ে চলো না। নিয়ে যাব মা। ভাইজান, আমাদের আর সময় নষ্ট করা চলবে না, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। আদিত্য সারা গায়ে রক্তের ছোপ ছোপ দাগ, মুখে কালো আবরণ, তার শ্বাস রীতিমতো ওঠানামা করছে। কয়েকজন নার্স এসে তাকে স্ট্রেচার করে অ্যাম্বুলেন্সে গাড়ির সামনে নিয়ে যাচ্ছে। তখনই মাঝ রাস্তায় দৌড়াতে দৌড়াতে রুদ্র, ইরফান, অর্জুন বিধ্বস্ত অবস্থায় তাড়াহুড়ো করে এগিয়ে আসে আদিত্যর কাছাকাছি। আদিত্যের পুরোপুরি হুঁশ না থাকলেও সে তাদের অবস্থান বুঝতে পারছে। রুদ্র পুলিশের পোশাক পরা ছিল। সে তাড়াহুড়ো করে আদিত্যর কাছে আসে। আদিত্য আধো হোসে রক্তে ভেজা হাত হাসিয়ে রুদ্রর হাত কাঁপতে কাঁপতে আঁকড়ে ধরে তাকে বলতে থাকে আমতা আমতা করে, রুদ্র, নিউজ দেখে বন্ধ কর। আব্বু আম্মু দেখলে নিজেকে ঠিক রাখতে পারবে না। শ্বাস ওঠানামা করছে তার, বেহুশ হবার অবস্থা প্রায়, তাও জোর করে শ্বাস নিয়ে মিনতির সুরে বলতে থাকে, নিউজ বন্ধ করতে বল। আমি বোধহয় বেহুশ হয়ে যাব। ওদের জানতে দিস না এই ঘটনা প্লিজ। আমার চেরিজানটা ছটফট করবে আমার ব্যথায়। তুই নিউজ বন্ধ করতে বল ওদের। আমার চেরিজান কষ্ট পাবে রুদ্র। ও আরো কিছু বলতে পারলো না। বড় বড় শ্বাস টেনে ধীরে ধীরে চোখের সামনে কালো ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে, চোখ জোড়া বন্ধ করে ফেলে। রুদ্র কিঞ্চিত ভয় পেয়ে গেল পাগলের মতো। আদিত্যর গালে থাবা মারতে থাকে, চিৎকার করে নার্সদের বলে উঠছে, নার্স দ্রুত চলো, দ্রুত। স্ট্রেচার করে দ্রুত আদিত্যকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। সাথে রুদ্র আদিত্যর পাশে বসে। দোস্ত রেদওয়ান কিঞ্চিত বিরক্ত হয়, জিজ্ঞেস করে, কি হয়েছে? দোস্ত, তোর বউ নিউজ। রেদওয়ান সিগারেটের ধোঁয়া উড়িয়ে তার প্রাণপ্রিয় বন্ধু অয়নের দিকে তাকিয়ে বলে উঠছে, কলেরা রোগীর মতো এমন করছিস কেন? তুতলা নাকি তুই? আমতা আমতা কথা বলছিস আর আমার বউকে কি? অয়ন মোবাইলের স্ক্রিনে তাকিয়ে একটা ঝোঁক গিলে একবার রেদওয়ানের দিকে তাকায়, তো আবার মোবাইলের স্ক্রিনে তাকাচ্ছে। এইদিকে রেদওয়ান ফ্রিকোজকে অয়নের ভাবভঙ্গি দেখে চলেছে। দোস্ত, তোর বউ একজন রেদওয়ান সিগারেটটা ফেলে দিয়ে এক টান মেরে অয়নের কাছে থেকে মোবাইলটা নিয়ে বিরক্ত হয়ে বলে, শালা কখন থেকে বউ বউ করছিস দেখি দেখি? মোবাইলে কি ছাতার মাথা দেখছিস? কথাটি বলা মাত্রই মোবাইল স্ক্রিনে চোখ পড়তে রেদওয়ানের চোখ ছানা বড়া হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য সে থমকে গিয়ে নিউজ ফিডে লেখাটি মনোযোগ সহকারে পড়ে যাচ্ছে, যেখানে বড় বড় ফ্রন্টে লেখা তাহমিনার নিচে ছবি। কিছুক্ষণ আগেই একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। পরিত্যক্ত একটি বাড়িতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, যেখানে 2 ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে। আহত ব্যক্তিদের মাধ্যমে থেকে একজনকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করানো গেলেও অপর একজন ব্যক্তি অর্থাৎ ইন্টেলিজেন্ট অফিসার অফ মায়াকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এই বিস্ফোরণের পুরো বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে। এখনও পর্যন্ত তাহমিনা খন্দকার মায়াকে খুঁজে পাওয়া যায়নি। আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা তাকেও খুব দ্রুত চিকিৎসা সেবা প্রদান করতে পারবো। রেদওয়ানের মাথা যেন বাজ পড়ার মতো অবস্থা। সে ঘুণাক্ষরেও টের পায়নি এই বিষয়ে। সে ভাবতেও পারছে না
তার জন্তুব একজন অফিসার। রেদওয়ান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। হাই স্পিডে গাড়ি চালাচ্ছে, তার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আদিত্য তো জানতো তাহমিনা অফিসার, তাহলে তাকে কি করে জানালো না? কি করে? রেদওয়ানের আজ ভীষণ রাগ হচ্ছে আদিত্যের উপর। সে রাগে স্টিয়ারিংয়ে জোরে বাড়ি মেরে রাগ ফুঁসতে থাকে। এমনভাবে গাড়ি চালাচ্ছে তার বাইরে কোনো হুঁশ নেই, কোনো আইন ট্রাফিক সিগন্যাল আজ মানতে চায় না সে। তার একটাই লক্ষ্য, কিভাবে ঘটনাস্থলে পৌঁছানো যায় তাড়াতাড়ি। প্রায় আধ ঘন্টা পর রেদওয়ান পৌঁছে যায় ঘটনাস্থলে। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পা চালিয়ে এদিক ওদিক করে খুঁজতে থাকে। ঘটনাস্থলে হাজারো লোকের ভিড়, প্রেস, মিডিয়া, পুলিশের ভিড়ে রেদওয়ান ভয়ার্ত চোখে জোড়া খুঁজে চলেছে তাহমিনাকে। রেদওয়ান ভয়ের চোটে কপালে চেপে ধরে। তখন পাশে একজন পুলিশ কর্মকর্তা গেলে তাকে জিজ্ঞেস করে তাহমিনার কোনো খবর পাওয়া গেছে কিনা। তখন পুলিশ কর্মকর্তাটি জানায়, দেখুন, আমরা অনেক খুঁজেছি কিন্তু আমরা কোথাও তাহমিনার অস্তিত্ব পাচ্ছি না। দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা ধারণা করছি তাহমিনা হয়তো বাড়ির বিধ্বস্ত হওয়ার জায়গায় চাপা পড়ে বা আগুনে পুড়ে জ্বলছে গেছে। রেদওয়ান কথাটি শোনার সাথে সাথে পা থেকে রক্ত যেন মাথায় চড়ে বসে। সে পুলিশের কলার চেপে ধরে চিৎকার করে বলতে থাকে, এই এই রিমো খারাপ, কি বলছিস? কি তোর মাথা ঠিক আছে? মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস? আমার কালো বউয়ের কিছু হবে না, কিছু হতে দেবো না আমি। তোরা এতজন মিলে আমার একটা মাত্র বউকে খুঁজতে পারিস না? পুলিশটি ঘাবড়ে গিয়ে বলতে থাকে, কলার ছাড়ুন, দেখুন আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু তাহমিনাকে আমরা এখনো পাইনি। আর যেখানে তারা ছিল বিস্ফোরণের কারণে সঙ্গে সঙ্গে আগুন লেগে বাড়িটি বিধ্বস্ত হয়, তাহলে ভেবে দেখুন তিনি কি আর বেঁচে থাকবেন? রেদওয়ান আরো জোরে দিয়ে কলার চেনে ক্ষিপ্ত হয়ে বলে, তোকে বলেছি না, শুনতে পারিসনি ওর কিছু হবে না, ও বেঁচে আছে। তোর মুখের জবান আমি কেটে নেব আর একবার এই কথা বললে। অয়ন দৌড়ে এসে পুলিশটিকে রেদওয়ানের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। রেদওয়ান, রেদু, কি করছিসটা কি? স্যার, ওনাকে সিন ক্রিয়েট করিস না, স্যার ওনাকে। তাকে গজগজ করতে করতে ধাপ করে কলার ছেড়ে দিয়ে এবং দৌড়তে থাকে, চলে যেতে থাকে সেই বিধ্বস্ত বাড়িটির দিকে। সেখান থেকে সৈন্যরা তাকে আটকাতে গেলে রেদওয়ান কারো কথা মান্য না করে জবরদস্তি মাধ্যমেই ঢুকে যায়। চারিদিকে কালো বড় বড় ধোঁয়া, ইট পাথরের বিধ্বংসী অবস্থা, দাও দাও করে আগুন চলছে, যেন একটা মৃত্যুপুরীতে আবর্তিত হয়েছে। রেদওয়ান ধোঁয়াশায় কাটিয়ে দিক বেদিক শূন্য হয়ে চিৎকার করে তাহমিনাকে ডাকতে থাকে। চারিদিকে এত এত আগুন, এত এত ধোঁয়া, আসলে কি একটা মানুষ এখানে বেঁচে থাকতে পারে এতক্ষণ? রেদওয়ানের মস্তিষ্ক কাজ করছে না। কোনো দিকে গেলে তাহমিনাকে পাবে সে কোন দিকে? পাগলের মতো বিধ্বস্ত বাড়িটি ইট পাথরে সরাতে থাকে চিৎকার করে। একজন সাধারণ মানুষের দ্বারা কি এত এত কংক্রিট ইট পাথর সরানো সম্ভব নয়। তবুও রেদওয়ান যেন আজ একটু অবুঝ। একটা একটা করে ইট সরাতে ব্যস্ত, কিন্তু কতক্ষণ? অবশেষে ক্লান্ত হয়ে সেখানে মাথা নিচু করে বসে পড়ে। জন্তু, কই তুই? তোর সাথে যে আমার এখনো অনেক ঝগড়া বাকি ছিল। আমাকে আঘাত করার শাস্তি এখনো তোকে দেইনি আমি। কোথায় তুই? রেদওয়ান স্তব্ধ হয়ে বসেছিল অনেকক্ষণ সেখানেই। হঠাৎ সে শুনতে পেল কারো গোঙানির শব্দ। শব্দটা কিছুটা অস্পষ্ট, তাই রেদওয়ান কান খাড়া করে দিয়ে ভালোভাবে শব্দটা শোনার চেষ্টা করছে। কেউ তাকে ডাকছে খুব অস্পষ্টভাবে। হ্যাঁ, কেউ তাকে ডাকছে। রেদু আন। এতদিন রেদওয়ান তার কালো বউয়ের আওয়াজ বুকে গেঁথে গেছে। সে দূর থেকে দেখে বলতে পারবে এটা তার কালো বউ। তড়িৎ গতিতে রেদওয়ানের উঠে দাঁড়ায় এবং শব্দের উৎসের কাছে পৌঁছতে থাকে। অবশেষে তার এতক্ষণ ধরে রাখা আত্মার শান্তি মিলল। তার কালো বউকে সে খুঁজে পেয়েছে। রেদওয়ান ফটাফট হাঁটু গেড়ে বসে তাহমিনের উপর থেকে ইটগুলো সরিয়ে দেয় এবং তাকে তার বুকে শক্ত করে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আমি ভয় পেয়েছি, ভীষণ ভয় পেয়েছি আমার কালো বউ। তাহমিনা শ্বাস ওঠানামা করছে, তার চোখ থেকে অনবরত চপচপ করে নজর গড়িয়ে পড়ে। সে অস্ফুট স্বরে বলে উঠছে, আপনার আপদ বিদায় হবে, অনাকাঙ্ক্ষিত জীবনের অনাকাঙ্ক্ষিত আপদ আজ বিদায় হবে। রেদওয়ান তার বুক থেকে তাহমিনার মাথা সরিয়ে তার
চোখে চোখ রেখে দাঁত কিরমির করে বলে উঠল, এই জন্তু একদম চুপ। সিনেমা পেয়েছিস এটা নাটক? নাটক করছিস আমার সাথে? বিদায় হওয়া এত সহজ? আমার বাবা মার খুনিকে আমি শাস্তি দিতে পারলাম না, আমি তাদের ন্যায্য বিচার দিতে পারলাম না। তাহমিনা ব্যথার চোখ বুঝে আসছে, সারা অঙ্গ যেন জ্বলে যাচ্ছে। সে হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। আমার সময় ফুরিয়ে আসছে রেদোয়ান। রেদোয়ান, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। রেদওয়ানের কিছুটা অবাক হয়। বাবা মার খুনি। তাহমিনা এই এই একদম একদম ন্যাকা কান্না করবি না। তোর কান্না আমার অসহ্য লাগে। তোর বাবা মার খুনিকে ধরতে চাস তো ঠিক আছে, সব হবে, শুধু তুই কান্না করিস না। শ্বাস আটকে আসছে। সে গাদুলে হেসে জবাব দেয়, আমার সময় ফুরিয়ে আসছে রেদোয়ান। এই হারামি, তোর কই মাছের প্রাণ এত সহজে মরে গেলে হবে না। আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। চোখ খোল, একদম চোখ বন্ধ করবি না, নাহলে কিন্তু তোর শরীরে আজ আমার মারের দাগ বসে যাবে। কিন্তু তাহমিনার কোনো জবাব দেয় না। সে আধো আধো চোখে তাকিয়ে আছে। রেদওয়ান ভয় পেয়ে তাহমিনার গালে চাপড় মেরে প্রথমবারের মতো তার বউয়ের নাম ধরে ডাকতে থাকে। তাহমিনা, এই তাহমিনা, কথা বলো। জন্তু একদম চোখ বন্ধ করবি না, বলে দিলাম, কথা বল তুই। কই মাছের প্রাণ তোর এত সহজে হেরে গেলে চলবে না। তাহমিনা মৃদু হেসে রেদওয়ানের শার্টের হাতা আঁকড়ে ধরে তার কথাগুলো বেঁচে যাচ্ছে। কষ্ট হচ্ছে কথা বলতে, তাও সে বলতে থাকে, রেদোয়ান, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আর কোনো কথা বলতে পারলো না তাহমিনা। তার ভীষণ কষ্ট হচ্ছে, শুরু হয়ে যায়। সারা অঙ্গে যেন ভীষণ জ্বালা করছে, সারা দেহ রক্তের ছোপ ছোপ দাগে ভরে গেছে। রেদওয়ান কি করবে ভেবে পায় না। হঠাৎ সে তার ঠোঁট দিয়ে তাহমিনা রক্ত ভেজা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় এবং তাকে শ্বাস দিতে থাকে। কয়েক মিনিট পরে পার হয়ে গেলে রেদওয়ান তাহমিনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রয়েছে। তাহমিনার ঠোঁটের সব রক্ত শুষে নিতে থাকে এবং তাকে শ্বাস দিতে থাকে। কিছুক্ষণ পর ধীরে সুস্থে ঠোঁট ছেড়ে দেয়। গভীর দৃষ্টিতে এক পলক তাকে তাহমিনার ঘাড়ে ভরা সারা মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে থাকে। আমার সময় ফুরিয়ে আসছে রেদোয়ান, আমি চলে যাব আপনার কাছ থেকে অনেক দূরে। রেদওয়ানের হঠাৎ করেই অস্ফুট স্বরে তার মুখ থেকে আপনি বেরিয়ে আসলো দুলাইন গানের গলে। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। তোর কিচ্ছু হবে না, তোর ঘৃণিত পুরুষ তোর কিচ্ছু হতে দেবে না। তাহলে এখনো হুঁশে আছে, কিন্তু মুখ দিয়ে আর একটা শব্দ বের করতে পারছে না। সজ্ঞানে থাকলে হয়তো এতক্ষণে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলতো সুমুদর অপরাধে। রেদওয়ান আর সময় অপচয় না করে তাহমিনাকে পাজা কোলে তুলে দৌড়াচ্ছে। রেদওয়ান আজ তার কালো বউকে বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়াচ্ছে। তাহমিনার বুক থেকে হাত ছেড়ে দেওয়ার হঠাৎ রেদওয়ান থেমে যায়। তাহমিনা এবং দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। এই এই জন্তু, চোখ বন্ধ করবি না, একদম জানে মেরে ফেলবো তোকে, একদম চোখ বন্ধ করবি না। কিন্তু তাহমিনা কোনো জবাব না দেয় না। রেদওয়ান এবার সত্যি সত্যি ভয় পেয়ে হালকা ঝোঁক গেলে ভয়ার্ত কঞ্চে বললাম, জন্তু, এই জন্তু, কথা বল। কথা বলছিস না কেন? কথা বল, দেখ তোর কথা শোনার জন্য আমি ছটফট করছি, কথা বল। এবারও তাহমিনা থেকে কোনো জবাব আসে না। রেদওয়ানের চোখ থেকে এই প্রথম এক ফোঁটা চোখে নোনা জল গড়িয়ে পড়লো। সে নাক ফুলিয়ে বলতে থাকে, কথা বল তাহমিনা, কথা বল। দেখ আমি ভয় পাচ্ছি, তোর মৃত্যুর ভয় পাচ্ছি, কথা বল তাহমিনা, না হলে এক্ষুনি কোল থেকে ফেলে চলে যাব আমি। ভয় পাচ্ছি তো আমি, কথা বল। তাহমিনা এবার ছোট নাড়িয়ে হালকা করে বলে হেসে উঠল, মরি নাই, এখনো বেঁচে আছি। আমার কই মাছের প্রাণ, এত সহজে মরবো না। রেদওয়ানের কলিজায় যেন পানি এলো। সে মৃদু হেসে দ্রুত তাহমিনাকে নিয়ে ছুটে চলেছে হাসপাতালে। ক্যান্টনমেন্ট হাসপাতাল, চিকিৎসা চলছে আদিত্যের। ডক্টররা এখনো কিছু বলছে না। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে ইরফান আর রুদ্র।
তখন দৌড়াতে দৌড়াতে রেদওয়ান আসে এবং চিৎকার করে ডাক্তারকে ডাকতে ডাকতে থাকে। কয়েকজন নার্স এবং ডক্টররা স্ট্রেচার করে তাহমিনাকে জড়িয়ে কেবিনে শিফট করে দেয়। তাহমিনাকে নিয়ে যাবে তখনই সে পথ আটকায় দাঁড়ায় এবং তাহমিনার কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস করে বলে, সুস্থ হয়ে আয় আমার কালো বউ, তোকে অনেক শাস্তি দেওয়ার বাকি আছে। একসাথে ঝগড়া করতে হলেও তুই আমার জন্য ফিরে আসবি, তোকে এই লুচ্চা পুরুষের জন্য হলেও ফিরে আসতে হবে। দুই দিকে দুই রুমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দুই মেরুর মানুষ, রুদ্র, ইরফান আর রেদওয়ান। বেঞ্চে বসে অপেক্ষা করতে থাকে আর সৃষ্টিকর্তার কাছে তাদের দুজনেরই সুস্বাস্থ্য কামনা করছে। তখনই দূর থেকে কান্না করতে করতে সুফিয়া খান আসছেন এবং তিনি পাগলের মতো ছেলের নাম ধরে ডেকে চলেছে। রুদ্র, ও রুদ্র, আমার ছেলে কোথায়? আমাদের সোনার মানিক কই? আমি তাকে দেখতে চাই, আমি আমার ছেলেকে দেখতে চাই। রুদ্র। রুদ্র সুফিয়া খানকে বেঞ্চে বসিয়ে দিয়ে সান্ত্বনা দিতে থাকে। আন্টি কাম ডাউন, এত হাইপার হয়েন না, প্রেশারে বেড়ে যাবে। আদি তো ঠিক হয়ে যাবে, ওর চিকিৎসা চলছে, আপনি এত হাইপার হয়েন না। পাশ দিয়ে ইকবাল খান রুদ্রের কাছে এসে তার কাঁধে হাত দিয়ে বলতে থাকে, আজ কি অবাকর দিন বুঝি? কেউ আর্মি অফিসার, কেউ ইন্টেলিজেন্ট অফিসার, আর এখন তো দেখছি কেউ পুলিশ অফিসার। বাবা, আমাদের বিস্ময় কাটছে না দেখি। তা কি এমন কাজের জন্য তোমাদের মুখোশ পরে থাকতে হয়েছে? রুদ্র কিছুটা তপ্ত শ্বাস ফেলে বলল, আঙ্কেল এখন এই কথাগুলো থাক, একদিন সময় করে বলবো আপনাকে। ইকবাল খান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তিনিও আর কি বা বলবেন, মনে মনে নিজেকেই ঠিকা চানাচ্ছে। ছেলেটাকে এত দিনে কত কথাই না শুনিয়েছিল, কিন্তু কেউ হয়তো এটা বুঝবে না কোনো ছেলেকে এতদিন কেন তিনি শাসন করত। তিনি যে ছেলেকে কম ভালোবাসেন এমন তো নয়, ভালোবাসেন, কিন্তু সেটা সবার সামনে প্রকাশ করতে পারেন না। ডাক্তার কেবিন থেকে বের হওয়ার সাথে সাথে সুফিয়া খান জিজ্ঞেস করে ওঠে, ডাক্তার সাহেব, আমার ছেলে এখন কেমন আছে? ডাক্তার এক পলক সবার দিকে তাকিয়ে বলে হচ্ছে, 24 ঘন্টার ভিতর জ্ঞান না ফেরা অবধি আমরা এখনো কিছু বলতে পারছি না, দুঃখিত। আমরা কি ভেতরে গিয়ে দেখতে পারি? ডাক্তার তখন বলল, না, এত মানুষ একসাথে যাওয়ার দরকার নাই, আপনারা একজন একজন করে দেখে আসতে পারেন, তবে সময় স্বল্পতা নিয়ে। সুফিয়া খান মাথা নেড়ে সোজা কেবিনে ঢুকে পড়ে। এদিকে এখনো তাহমিনের চিকিৎসা চলছে, চলমান, তার কোনো আপডেট নয়। রেদওয়ান রীতিমতো ভয় গলা শুকিয়ে গেছে। তিনি তিথি বেঞ্চের এক কোনায় ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে, তার চোখ শূন্য, গালে কান্নার ছাপ রয়ে গেছে। তার পৃথিবীতে বলতে এখন একজনই আছে, তার স্বামী, তার অর্ধাঙ্গ, তার বখাটে আদিত্য ভাই। তাকে ছাড়া বেঁচে থাকা এক মুহূর্তের জন্য সম্ভব না। আদিত্য ছটফট করছে শুধুমাত্র আদিত্যকে এক নজর দেখার জন্য, শুধুমাত্র এক নজর। স্নেহা হঠাৎ তিথির হাত ধরে টেনে ধরে তাকে এক পাশে নিয়ে আসে, তারপর শ্বাস ফেলে আকাশের দিকে তাকে বলতে থাকে, জানিস তিথি, তুই অনেক ভাগ্যবতী, তোকে আমার ভাইটা ভীষণ ভালোবাসে। তুই তার 1% হয়তো তেমন করে ভালোবাসতে পারবি না। জানিস আমি কখন জানতে পারলাম আদিত্য ভাই একজন আর্মি অফিসার? তিথি অশ্রুসিক্ত নয়নে স্নেহার মুখপানে তাকায়। হঠাৎ সে কৌতূহলী, সে জানতে চায় সবটা। স্নেহা আবারও বলতে শুরু করে, যেদিন ভাইয়া লাস্ট বাড়ি ছেড়ে চলে গেল সেদিন রাতে আমি পানি খাওয়ার জন্য নিচে যাচ্ছিলাম, কিন্তু কারো কান্নার শব্দে আমার পা থেমে যায়। তাই আমি শব্দ অনুসরণ করে আদিত্য ভাইয়ের রুমে সেই শব্দটা পাই। দরজার ফাঁক দিয়ে আমি উকি মেরে দেখি ল্যাপটপ সামনে খোলা রাখা, যেখানে ভিডিও কলে কানেক্ট ছিল রেদওয়ান ভাইয়া। ফুপিয়ে ফুপিয়ে আদিত্য ভাই মাথা নিচু করে কান্না করছে। হ্যাঁ, প্রথমে আমি অবাক হয়েছিলাম, কিন্তু পরে আরও অবাক হয়ে যাই যখন জানতে পারি আমার ভাই একজন আর্মি। তো আরও ভালোভাবে বিষয়টা জানার জন্য কান পাতি, তখন শুনতে পাই আদিত্য ভাইয়ার কান্না জড়ানো কণ্ঠ। রেদওয়ান ভাইয়াকে বলছে, সে কিভাবে থাকবো তোকে না দেখে, তার যে দিন শুরু হয় তোর মুখ দেখে। এভাবে অনেকক্ষণ তাদের কথোপকথন শুনি এবং আমি প্রথমবারের মতো জানতে পারি ভাইয়া তোকে অসম্ভব ভালোবাসে। আমি এতই কথা শোনার জন্য মরিয়া হয়েছিলাম যে আমার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যায়। সঙ্গে সঙ্গে আদিত্য ভাই আমাকে দেখে ফেলে এবং কান টেনে রুমের ভিতরে নিয়ে গিয়ে
নিয়ে আসে। আমাকে বারবার সাবধান করে দেয় যাকে তোকে এই বিষয়ে না জানাই, এবং এটাও বলে দেয় আর্মিতে জয়েন হওয়ার বিষয়টা যেন বাড়ির কাউকে না জানাই। আমিও বাধ্য বোনের মতো মাথা নাড়াই এবং কাউকে এটি জানাইনি। স্নেহা ভেতর থেকে উগরে আসা নিঃশ্বাসটুকু ফেলে তিথির দিকে এবার তাকায় এবং তার মুখে হাত দিয়ে ফিক করে হেসে উঠে বলে, তোর আদিত্য ভাই আরও পাগলামি করেছে, তা কি জানিস? সে তো চলে গেল তোকে রেখে, কিন্তু জ্বালিয়ে মেরেছে আমাকে। এমন একটা দিনও যায়নি যে তোর ছবি ছাড়া সে রাত কাটিয়েছে। হ্যাঁ, ট্রেনিংয়ে মোবাইল নেওয়া যেত না, কিন্তু তবুও তোর পাগল প্রেমিক যেন কোনো প্রকারে তোর ছবি দেখতো। প্রতিদিন আমি লুকিয়ে তোর একটা ছবি পাঠাতাম। তুই কোথায় যাস, কার সাথে দেখা করিস, সবটা জানিয়ে দিতাম। মাঝে মাঝে রেদওয়ান ভাইয়া আর আমার সাথে কানেক্ট করে ভীষণ কান্না করতো। এত কঠোর ট্রেনিংয়ের জন্য কতই না কষ্ট করতে হতো আমার ভাইটাকে। স্নেহা আবারও মৃদু হেসে বলতে থাকে, তুই ভাগ্যবতী তিথি, তুই ভীষণ ভাগ্যবতী। তোকে দুইজন মন থেকে ভালোবাসে, অথচ আফসোস আমি যাকে ভালোবাসি সে আমার ভালোবাসা বোঝে না। তিথি এবার ফুপিয়ে কেঁদে উঠছে, বলে, স্নেহা স্নেহা আমি আদিত্য ভাইয়ের কাছে যাবো, আমায় নিয়ে চল প্লিজ। স্নেহা তিথির হাত ধরে তাকে পরিবারের সবার সামনে হেঁটে গিয়ে আদিত্যর কেবিনে ঢুকিয়ে দেয়। তিথিকে দেখার সাথে সাথে সুফিয়া খান মুখে আঁচল চেপে কান্না করার অবস্থায় বের হয়ে তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার ছেলেটাকে এবার একটু তোর ভালোবাসা দিয়ে সুস্থ করে তোল মা। আমার ছেলে যে তোর ভালোবাসার কাঙ্গাল। তিথি ধীরে ধীরে রুমের ভেতরে প্রবেশ করে। ওই তো তার আদিত্য ভাই শুয়ে আছে। রাগী গম্ভীর মানুষটা কেমন আজ নিশ্চুপ হয়ে শুয়ে আছে। তিথি আদিত্যের শিউরে বসে, তার দিকে তাকিয়ে থাকে। হাতে ক্যানোলা লাগানো, মাথায় বড় চর্চা করে, সাদা ব্যান্ডেজে মুখে ছোপ ছোপ কাটা দাগ। তিথির ভেতর থেকে কান্না চেপে রেখেছে কিছুক্ষণ, কিন্তু কতক্ষণ সে আটকে রাখতে পারবে? অবশেষে ফুপিয়ে হাউমা করে কেঁদে দিল। আদিত্যের বুকে মাথা রেখে ফুপাতে ফুপাতে বলে, প্লিজ উঠে পড়ুন না, আর কত ঘুমাবেন? দেখুন না আপনার তিথি আপনার কাছে চলে এসেছে। আমাদের যে একটা সংসার করা বাকি, প্লিজ উঠে পড়ুন। আমি আর কখন আপনাকে ভুল বুঝবো না। আমি অনেক অনেক ভালোবাসবো, ভীষণ ভালোবাসবো। তাও আমার কাছ থেকে দূরে সরে যাবেন না প্লিজ। দেখুন না খুব কষ্ট পাচ্ছি আমি। উঠুন না প্লিজ। আমাকে বকছেন না কেন, মারছেন না কতদিন আপনি, সেটা খেয়াল আছে আপনার? আপনার হাতে থাপ্পড় খেতে ভীষণ মন চাইছে আমার। উঠুন না, আমার মারুন আপনি, তাও এভাবে চুপ করে থাকবেন না প্লিজ। আপনার কিছু হলে যে আমি বাঁচবো না। আমার যে আপনি ছাড়া আপন বলতে কেউ নেই। আমি যে অনাথ, বাবা মাকে হারিয়েছি, এখন আপনাকে হারাতে চাই না আমি। আপনি যে আমার বেঁচে থাকার শেষ সম্বল। উঠুন না, আপনার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি। এতদিন কেন গোপনে ভালোবেসে গেছেন আমায়? এখনো পর্যন্ত একবারও ভালোবাসি বলেননি আপনি আমায়। আমি রাগ করবো কিন্তু অনেক। আপনার আপনার উপর আমাকে ভালোবাসি কথাটা বলতেই হবে। আপনার জন্য এখনো লাল টুকটুকে বউ সাজা হলো না আমার। আপনি তো কথা দিয়েছেন আমাকে আপনার লাল টুকটুকে বউ সাজাবেন, তাহলে উঠছেন না কেন? আমাদের বাচ্চাদের মানুষ করার সময় পার হয়ে যাবে তো। আমরা একটা ফুটবল টিম কখন বানাবো? কেন উঠছেন না? এতগুলো কথা এক নাগাড়ে বলে তিথি হাঁপিয়ে উঠে, সাথে ফুপিয়ে কান্না করে বসে। কিন্তু জিনতালাশের মতো পড়ে রয় আদিত্য। আজ সে কোনো কথা বলছে না। তার রেড চেরি যে ভীষণ কান্না করছে, তবুও সে নিশ্চুপ পেরে শুয়ে রয়েছে। অপরদিকে তাহমিনা ও ডেঞ্জার জোন থেকে বেরিয়ে এসেছে। এটা শোনার সাথে সাথে রেজন এক ছুটে তাহমিনার কেবিনে চলে যায়। তাহমিনার হুঁশ ফিরেছে। সে নিবু নিবু চোখে দিয়ে চারিদিকে চোখ বোলায়। রেজন ধপ করে পাশের চেয়ারে বসে পড়ে। মধুমিশ্রিত কঞ্চে ডেকে উঠছে, তাহমিনা। তাহমিনা নিবু নিবু চোখে রেদওয়ানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার মুখ থেকে একটা কথাও বের হয় না। রেদওয়ান আবারও ডেকে উঠছে, তাহমিনা। কিন্তু এবারও তাহমিনা কোনো জবাব দেয় না। কিন্তু কিছু মিনিট পর সে হতাশার শ্বাস ফেলে বলল, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে কি তারা আমাকে দেখতে আসতো না? রেদওয়ান কোনো উত্তর দেয় না। সে নিশ্চুপ হয়ে তাকিয়ে রয়। তাহমিনা আবার বলে হচ্ছে, কেন এসেছেন আপনি? আফসোস আপনাকে মুক্তি দিতে পারলাম না।
চাই না তোর থেকে মুক্তি। কেন? আমি তো আপনার জন্য একটা গলার কাটা। রেদওয়ান মৃদু হেসে বলে, কাঁটার ফোর খেতে আমার ভীষণ ভালো লাগে। এমন কাঁটা আমি আমার শরীরে বিঁধতে চাই। দয়া দেখাচ্ছেন নাকি সহানুভূতি? হুম, কোনোটাই নয়। তাহমিনা ফের বলে ওঠে। তাহলে কেন এসেছিলেন আমাকে বাঁচাতে? রেদওয়ান চেয়ারে গা এলিয়ে বলতে থাকে, তোকে শাস্তি দিতে মনে নাই কি করেছিলি আমার সাথে? ক্ষত কিন্তু এখনো তাজা রয়েছে। প্রতিশোধ? তা দেরি কিসের? নিয়ে ফেলুন। তবু আমি আপনার মতো চরিত্রহীন আর লুচ্চার সাথে সংসার করব না। সংসার তোকে করতেই হবে। এই জীবনে আর মুক্তি নেই তোর। দিয়েছিস আগুন জ্বালিয়ে, মনে আর নিস্তার নেই তোর। আমাকে জীবনে ডেকে এনে বিপদ বাড়াচ্ছেন। আমি ধ্বংস। যার জীবনে যাই তাকে শেষ করে আসি। রেদওয়ান চোয়াল শক্ত করে কঠোর গলায় জবাব দেয়, মঞ্জুর হে, তোর ভালোবাসায় ধ্বংস হতে মঞ্জুর? তাহমিনা উঠতে চাইলে রেদওয়ান খপ করে তাকে চেপে ধরে বেজে এবং তাতে ধত পিষে বলে, এক থাপ্পড়ে আবার বেহুশ করে ছাড়বো বেডি, চুপচাপ শুয়ে থাক। তাহমিনা কথা নাকচ করে দিয়ে বলে ওঠে, পারবেন না বেহুশ করতে। রেদওয়ান ছোঁচ কামড়ে হেসে তাহমিনার কানে ফিসফিস করে, সময় হোক দেখাবো কিভাবে তোকে বেহুশ করি, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। চরিত্রহীন আপনি। আপনার সাথে থাকা সম্ভব নয়, ছেড়ে দিন। সম্ভব, সব সম্ভব। তোকে আমার সাথেই থাকতে হবে। তোকে আমার পছন্দ নয়, কিন্তু তবুও তোকে আমি আমার কাছে রেখে দেবো সারা জীবনের জন্য। পছন্দ না হলে রাখছেন কেন? রেদওয়ান তাহমিনা চুলে নাক খসে নেশালো কঞ্চে বলতে থাকে, জানি না। ছাড়ুন আমায়। ছাড়বো না। আমি লুতুপুতু করতে আসিনি। এখানে আমার বাবা মার খুনিকে ধরতে এসেছি। তাই এসব ন্যাকামো আমার সহ্য হচ্ছে না। ছাড়ুন আমায়। সংসার এসব আমার জন্য না। আমি তো শুধু এসেছি পাপীদের ধ্বংস হয়ে। রেদওয়ান এবার তাহমিনার চোখের দিকে তাকিয়ে ছোট বাঁকা করে কিঞ্চিত হেসে বলতে থাকে, ভেবেছি ভীতু বিড়াল, কিন্তু বের হয়ে এসেছিস বাঘিনী। বাহ বাহ, আমার কালো বউ একজন ইন্টেলিজেন্ট অফিসার, তা আমাকে কবে জেরা করবেন? তাহমিনা লুচ্চা লোকটার সাথে কথাই বলতে চায় না, তাই পাশ করে ওপাশ করে মুখ ফিরিয়ে নেয়। কেন বলবে কথা? মেয়ে নিয়ে এসে ফুর্তি করবে, মারবে, আবার দরদ দেখাতে আসবে। তাহমিনা চলে যাবে রেদওয়ানের কাছ থেকে অনেক দূরে, কিন্তু রেদওয়ান কি তার কালো বউকে যেতে দিবে? রেদওয়ান আবারও চেয়ারে গা এলিয়ে দিয়ে বলতে থাকে, জানিস, আমি ভীষণ ভয় পেয়েছি আজ। প্রথম বুকের ভিতর তোকে হারানোর ভয় জেগেছে। কি করেছিস আমার সাথে? জাদু করে জাদু জানিস তুই? ভীষণ ভয় পেয়েছিলাম। দেখ, এই বুকে হাত দিয়ে দেখ এখনো হৃৎপিণ্ডটা কিভাবে লাফাচ্ছে। তাহমিনা চুপচাপ রেদওয়ানের কথা শুনে যাচ্ছে। সে মুখ বাঁকিয়ে মনে মনে বলে, দরদ দেখাচ্ছে দরদ। এই দরদ ওই কালনাগিনীর সামনে দেখাতে পারে না। তখন তো এই দরদ কোথায় থাকে? থাকবো না আমি আপনার সাথে। চলে যাব অনেক দূরে। শুধু আমার বাবা মায়ের খুনিকে ধরতে দিন শুধু।